আজকে একটু অন্য রকমের কাজ, যেটা হচ্ছে ওড টু অটাম জন কিটসের। এটা আমরা লাইন বাই লাইন এক্সপ্লেন করব। আবার বলছি, আমাদের এই সেশনটাকে প্লিজ কেউ ক্লাস হিসেবে ট্রিট করো না, বা আমাকে গাইড বা টিচার হিসেবে ট্রিট করো না। আমাকে একদম কমপ্লিট ফ্রেন্ড হিসেবে ট্রিট করবে। আমি তোমাদেরই মতো। আমি জাস্ট একটা চেষ্টা করছি যে লিটারেচার যে বিভিন্ন রাইটিংসগুলি রয়েছে সেগুলো নিয়ে কিছু ডিসকাশন করার। তাই বারবার বলছি, আই রিকোয়েস্ট এভরিওয়ান, প্লিজ ডোন্ট ট্রিট মি teacher, don't treat me as guide. I am just nothing but your friend who is also a student of literature. He just loves to or likes to read literature and discuss literature. তো আজকের আলোচনা হচ্ছে ওড টু অটাম। প্রথমেই বলি, ওড কি? ওড ইজ a lyrical poem which is particularly written to address or to praise someone or something. ওড হচ্ছে একটা লিরিক্যাল কবিতা। হ্যাঁ, যেটাকে লিরিক্যাল মানে কি? লিরিক্যাল মানে যেটা গানের মতো করে গাওয়া যায় বা বলা যায়। লায়ার থেকে লিরিক আসছে, একটা বাদ্যযন্ত্র। তো যেটা প্রশংসা করে কাউকে হয়। আমাদের ইংলিশে অনেক আমরা ওড পড়েছি, সেরকমই একটি ওড, মানে প্রশংসামূলক। মানে আমি সাপোজ আই ডোন্ট নো হোয়াট ইজ রিটেন ইন দ্য পোয়েম, স্টিল আই কাম টু নো দ্যাট দ্য পোয়েম মাস্ট বি ইন প্রেইজ অফ অটম। পোয়েমটা কি হবে? অটামকে প্রশংসা করে কিছু হবে। তাহলে ওড টু অটামের এরপর প্রশ্ন হচ্ছে, অটাম কেন? হোয়াই অটাম? অটাম হচ্ছে, দেখো এখানেও শরৎকাল। এটাও দেখা গেছে যে এটাও একটা ইউনিক ব্যাপার এই কবিতাটার মধ্যে, যে বেশিরভাগ ক্ষেত্রে সাহিত্যিক কবি তারা স্প্রিং নিয়ে কবিতা লিখেছেন। আমাদের সামারের কথা আমরা বলতে পারি, ইংলিশে সামার নিয়ে কবিতা লেখা হয়েছে, বাট অটাম নিয়ে হয়নি। এটা একটা ইউনিকনেস অফ জন কিটস, যিনি অটাম নিয়েও কবিতা লিখেছেন বা ওড লিখেছেন। তাহলে আমরা শুরু করছি ওড টু অটাম, যেখানে আমরা অটামনাল সিজনের যে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকের যে কবিতা সেটা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করব। এরপরে আসছি কবি জন কিটস। প্রবাবলি এই কবিতাটা 1819, আমি যদি খুব ভুল না হই, সেপ্টেম্বর মাসে এরকম সময়ে লেখা হয়েছিল। জন কিটস বিখ্যাত একজন রোম্যান্টিক পোয়েট। আমরা এজ অফ রোম্যান্টিসিজম দেখেছি, সেখানে তার বিখ্যাত মানে তার খ্যাতি একটা চরম সীমায় পৌঁছেছিল। এবং শুধু তাই নয়, তার অনেক লেখার মাঝে ওড, যে বিখ্যাত 5 ওডস, সেটার জন্য তিনি চির অমর হয়ে রয়েছেন। তার হচ্ছে 31 অক্টোবর 1795 তিনি জন্মগ্রহণ করেন। 23 ফেব্রুয়ারি 1821 তিনি মৃত্যুবরণ করেন। অ্যান ইংলিশ রোম্যান্টিক পোয়েট। হি ডাইড অফ টিউবারকিউলোসিস অ্যাট ভেরি ইয়ং এজ। টিবি রোগে আক্রান্ত হয়ে মারা যান খুব কম বয়সে। তার ফেমাস ওয়ার্কসের মধ্যে Ode to Nightingale, On First Looking into Chapman's Homer, Sleep and Poetry। তো এই হচ্ছে আমরা কবির সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া বা সাধারণ একটা জাস্ট বেসিক আমরা ডেটা বা ইনফরমেশন নিলাম। আমরা সময় নষ্ট না করে ডিরেক্ট আমরা কবিতাতে পৌঁছে যাচ্ছি বা ওডে চলে আসছি। প্রথমেই বলি, কবিতাটি কাকে নিয়ে লেখা? অটামনাল সিজনকে নিয়ে লেখা, যেটা একটা ইউনিকনেস, যেখানে দ্য পোয়েটস, দ্য রাইটার্স, দে রোট অ্যাবাউট স্প্রিং, বাট হি ইজ জন কিটস হু রোট অ্যাবাউট দ্য সিজন অটাম। প্রথমেই বলছি, সিজন অফ মিস্ট অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস। অটাম সিজনটা, এই শরৎকাল বা এই ঋতুটা কি হচ্ছে? অফ মিস্ট, মিস্টের ঋতু, কুয়াশা। অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস মানে প্রচুর এই সময় ফল বা ফল পেকে যায়, খুব সুন্দর সুন্দর ফল এই সময় পাওয়া যায়। তো এটাও বলতে পারো যে মিস্ট অলসো মেক্স দ্য ফ্রুট রাইপেন, বলতে পারো। এই মিস্টটাই কি করে? ফলটাকে পাকতে সাহায্য করে। ক্লোজ বোজম ফ্রেন্ড অফ দ্য ম্যাচুরিং সান, কে? অটাম। অটাম কে? ক্লোজ মানে খুব কাছের, বোজম ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড অফ ম্যাচুরিং সান। ম্যাচুরিং সান মানে সূর্যের খুব ভালো বন্ধু। এরপর এখানে একটা প্রশ্ন আছে, ম্যাচুরিং কেন দেওয়া আছে? ম্যাচুরিং কথাটার মানে এখানে হতে পারে, মানে এটা আমরা এভাবে ভাবতে পারি, দ্য অটাম উইথ দ্য কোলাবোরেশন অফ সান মেক্স দ্য ফ্রুট রাইপেন। অটাম কি করছে? সূর্যের সহায়তা নিয়ে, কারণ ইন দিস টাইম দ্য সান রে অ্যান্ড দ্য লাইট হেল্পস দ্য ফ্রুট রাইপেন, ফলগুলোকে পাকাতে সাহায্য করে। কনস্পায়ারিং উইথ হিম হাউ টু লোড অ্যান্ড ব্লেস। কনস্পায়ার উইথ হিম,
কে করছে? অটাম কার সাথে করছে? সূর্যের সাথে একটা কনস্পায়ার করছে, একটা প্ল্যান করছে কি করতে? হাউ টু লোড এন্ড প্লেস। লোড মানে ফলটাকে পুরোপুরি শ্বাসে যাতে ভর্তি করে দেওয়া যায়, মানে সে ঘুরিয়ে কথা হলো যাতে পাকিয়ে দেওয়া যায়, অ্যান্ড ব্লেস, এটাই ফলের কাছে আশীর্বাদ। উইথ ফ্রুট ভাইনস দ্যাট রাউন্ড দ্য থ্যাচি ব্রাঞ্চ, কি হবে? ওই যে ভাইন গুলো থাকে, ভাইন আঙ্গুরের যে লতানো গাছগুলো যেগুলো থ্যাচিভ, সেই দেখবে বাংলো টাইপের বাড়ির সেই চালাটা একটু বাইরে বেরিয়ে থাকে, সেইখানে দেখবে অনেক যে ক্রিপার্স গুলো, মানে যেগুলো লতিয়ে লতিয়ে ওঠে এই রকমের যে গাছগুলো, সেগুলো ওঠে, তার ফলগুলোকে পুরোপুরি পাকিয়ে দিয়েছে। টু বেন্ড উইথ অ্যাপল মস্ট কটেজ ট্রিজ, একটা শ্যাওলা লেগে, মানে পুরো গাছের উপরে শ্যাওলা পড়ে গেছে, গাছের যে ইয়েটায় তোমার কাণ্ডটাতে, সেখানে আপেলগুলো এত আপেল ধরেছে যে আপেল পুরো গাছটা কিন্তু নুয়ে গেছে। অনেক সময় আমরাও দেখেছি, অনেক দেখবে ছোট ছোট গাছ এত ফল ধরেছে গাছটা নুয়ে গেছে। অ্যান্ড ফিল অল ফ্রুট উইথ রাইপনেস টু দ্য কোর, এবং কি করছে? দ্য অটামনাল সিজন কি করছে, বা সিজন অটাম পুরো ফলগুলোকে পাকিয়ে দিচ্ছে। টু সোয়েল দ্য গোড়, গোড়, গোড় এক ধরনের ভেজিটেবলস বলতে পারো, এক ধরনের ফল বলতে পারো, পুরোপুরি এটাকে ফুলিয়ে দিচ্ছে, ফাঁপিয়ে দিচ্ছে। অ্যান্ড প্লাম দ্য হ্যাজেল সেলস, হ্যাজেল সেলটাকেও কমপ্লিটলি তাকে ম্যাচিউর করে দিচ্ছে। হ্যাজেল সেলস এক ধরনের ওই বাদামের মতো ব্যাপারটা ধরে রাখো, উইথ আ সুইট কার্নেল, মানে সুন্দর শ্বাসে ভরে যাচ্ছে। টু শেড বাডিং মোর, এটা হয়ে গেল ফলের ব্যাপার। এরপরে বাডিং মোর, বাডিং মানে বার্ডস মানে ফুলের কুড়ি, ফুল প্রস্ফুটিত হচ্ছে, অ্যান্ড স্টিল মোর, এবং এটা হয়েই যাচ্ছে। লেটার ফ্লাওয়ার ফর দ্য বিজ, একটু মন দিয়ে শুনবে। মৌমাছিরা কি করেছে? মৌমাছি এতদিন কি ছিল? সামার সিজন ছিল, বা যেটাকে তুমি স্প্রিং বলতে পারো, সেখানে প্রচুর হারে তোমার মৌমাছি ফুল দেখেছে বা ফুল থেকে মধু সংগ্রহ করেছে। আজকেও যখন অটাম্ন এত ফুল হচ্ছে, তখন কি মনে হচ্ছে? ওই ইয়েটা, মানে ওই মৌমাছিটার কাছে এই ফুলটা কি হয়ে গেছে? লেটার ফ্লাওয়ার, মানে পরের দিকে ফুটছে। আনটিল দে থিঙ্ক ওয়ান ডেজ উইল নেভার সি, ইয়েগুলো মৌমাছিগুলো কি ভাবছে? যে দ্য স্প্রিং সিজন ইজ স্টিল কন্টিনিউইং, বাট অ্যাকচুয়ালি দিস ইজ নট স্প্রিং, বাট দ্য বিজ ক্যানট ডিস্টিংগুইশ দ্য স্প্রিং অ্যান্ড স্প্রিং অ্যান্ড অটাম। কি হচ্ছে? এই স্প্রিং আর অটামের সাথে কিন্তু পার্থক্য করতে পারছে না। ফর সামার হ্যাজ ওভারওয়েলমড দেয়ার ক্লেমিশনস, কেন অলরেডি তারা এই সামার বা স্প্রিং এ তারা কি করেছে? প্রচুর ফুল থেকে মধু সংগ্রহ করে তাদের যে বি হাইভ আছে সেটা পুরোপুরি চিটিয়ে গেছে, মানে এত মধু তারা সংগ্রহ করেছে, আবার এখনো সেটা ফুরোচ্ছেই না তো। এবং তার ফলে কি হচ্ছে? মৌমাছিগুলো ভাবছে যে এখনো যেন, এখনো হচ্ছে গিয়ে সামার সিজন এখনো শেষই হয়নি, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে অটাম। তাহলে এই হয়ে গেল ফার্স্ট স্ট্যান্ডার। দেখো এই যে এই ওডটা, এটা হচ্ছে আমাদের মোটামুটি ভাবে ন্যাচারালি তিন রকমের ওড আমরা দেখি: পিন্ডারিক ওড, হোরাসিয়ান ওড, ইররেগুলার ওড। এটা হচ্ছে হোরাসিয়ান ওড। কেন? এই প্রতিটা ওডে স্ট্যাঞ্জা থাকে এবং সেই স্ট্যাঞ্জার একটা নির্দিষ্ট লাইন থাকে। এখানে দিস পোয়েম ইনক্লুডস অর কন্টেন্স 3 স্ট্যাঞ্জাস, 3 স্ট্যাঞ্জা, ইচ স্ট্যাঞ্জা কন্টেন্স 11 লাইনস। তো আমরা এখানে ফার্স্ট স্ট্যাঞ্জাটাতে কি দেখলাম? অটামের বিউটি ইন দ্য ফর্ম অফ ফ্রুট, ইন দ্য ফর্ম অফ ফ্লাওয়ার। তুমি এখানে আরো অনেক গল্প হতে পারে, এবার অনেক এখানে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত আমরা ওয়ার্ড টু ওয়ার্ড বা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করলে আমরা এটাই পাচ্ছি যে ফার্স্ট স্ট্যাঞ্জাতে কবি কি বললেন? কবি বললেন দ্য ফ্রুটস অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স অফ দ্য অটম। এখানে কবি বলতে চাইলেন এভরিওয়ান থিংস দ্যাট স্প্রিং ইজ দ্য সিজন অফ ফ্রুট অ্যান্ড ফ্লাওয়ার্স, বাট this is true, but autumn is also not far behind spring. Autumn is also a season of beauty. Autumn is also a season of abundance, plenty, everything. এটা আমরা ফার্স্ট স্ট্যাঞ্জাতে পেয়ে গেলাম। আমরা এরপরে আসবো নেক্সট স্ট্যাঞ্জা। নেক্সট স্ট্যাঞ্জাতে কি রয়েছে? নেক্সট স্ট্যাঞ্জাতে আমি প্রথমেই বলে দিই, দেখবে প্রতিটা ঋতুর একটা পেশা থাকে, হয় না? আমরা নিজেরাই যদি ভাবি, বর্ষাকাল, যখন বর্ষাকাল আসে তখন কি হয়? আমাদের আমাদের আমি আমি ইংল্যান্ড বলছি না, আমি ওয়েস্টার্ন কান্ট্রিজ বলছি না, আমি আমাদের দেশ, আমাদের রাজ্যে আমাদের কি হয়? দেখবে যারা চাষবাস করে জীবিকা নির্বাহ করে তাদের খুব ব্যস্ত সময়, হয় না? প্রতিটা ক্ষেত্রেই আমাদের যেরকম 12 মাসে 13 পার্বণ, সেরকম প্রতিটা সিজনের দেখবে একটা বিশেষত্ব আছে। তো সেখানে কিছু অকুপেশনের কথা। ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা দ্য পোয়েট describes the occupations or portrays autumn in the form of occupation, some occupation, autumnal occupation. Who hath not seen thee often amid thy store? স্টোর মানে কি? ওই গ্রানারি, যেখানে শস্য টস্য জমা। কে তোমাকে দেখেনি? হু হ্যাথ নট সিন, হ্যাথ নট আর্কাইভ স্পেলিং, হু হ্যাজ নট সিন, কে তোমাকে দেখেনি? দি মানে ইউ,
often amid the store, মানে তুমি ওই যে শস্য ক্ষেত্রের মাঝে আছো। সামটাইমস whoever seeks abroad may find, যে বাইরে থেকে আসে বা যে দেখে তোমাকে, কিভাবে তোমাকে দেখতে পারে? দি সিটিং কেয়ারলেস অন এ গ্রানালি ফ্লোর, যেখানে শস্য টস্য ঝাড়াই হচ্ছে, বাছাই হচ্ছে, সেখানে তুমি বসে আছো। কেন? ইন দ্য অটামনাল সিজন দিস ইজ আ ভেরি নর্মাল অ্যান্ড ভেরি ন্যাচারাল পিকচার, যে একজন মানুষ কি করছে? গ্রানালি, ওই শস্য ক্ষেত্রে যেখানে শস্য ঝাড়াই বাছাই হচ্ছে সেখানে বসে আছে। দাই হেয়ার সপলিফটেড বাই দ্য উইনোইং উইন্ড, ওই যে সেই যেটাকে আমাদের গ্রাম বাংলায় দেবে, সেই ইয়েটাকে ওই মানে শস্য থেকে যে তুষটাকে বের করে, আলাদা করে, কুলোতে করে ইয়ে করে না, ওইটাই যে বাতাসটা হচ্ছে, সেইটার দ্বারা যে বসে আছেন, যে ভদ্রমহিলা বসে আছেন বলতে পারো, তার চুলগুলো কি হচ্ছে? উড়ছে। তুমি ভাবো জন কিটসের কি দারুণ একটা পিকচারেস, মানে একটা কমপ্লিট পিকচার হচ্ছে, জানো, ছবিতে তুমি দেখতে পাচ্ছ চোখের সামনে। when you read the poem you can visualize, you can picturize the whole scene. এটাই হচ্ছে ইউনিকনেস অফ জন কিটস। তাহলে কি হচ্ছে? শস্য ক্ষেত্রে বসে আছে, দ্য হেয়ার সপলিফটেড বাই দ্য উইনোইং উইন্ড, কি হচ্ছে? সপলিফটেড, হালকা হালকা উঠে যাচ্ছে, ওই যে ওই যেখান থেকে শস্যটা থেকে তুষটাকে বা ইয়েটাকে যখন বাদ দিচ্ছে, সেই সময়ের যে বাতাসটা, সেইটার দ্বারা চুলটা উঠছে। অরণে হাফ রিফট ফারো সাউন্ড অ্যাসলিপ ড্রাউজড উইথ ফিউম অফ পপিস, কেউ দেখবে কাটছে, শস্য কাটছে, কাটতে কাটতে কি হয়ে গেছে? হাফ কাটা হয়েছে, তারপর ঘুমিয়ে পড়েছে। হাফ রিপ, রিপ মানে কাটা, ফারো মানে ওই যে ইয়েগুলো, যে শস্যের যে লাইনগুলো, সেটাকে কেটেছে, দিয়ে ঘুমিয়ে গেছে। কেন ঘুমিয়ে গেছে? ড্রাউজ উইথ দ্য ফিউম অফ পপিস, ওই পপি, আফিম যে ইয়ে, তার সে গন্ধ, সেই গন্ধেই সে তন্দ্রাতে চলে গেছে, ড্রাউজ হয়ে গেছে, নেশা লেগে গেছে। হোয়াইল দাই হুক স্পেয়ার্স দ্য নেক্সট ওয়াথ অল ইটস সুইং ফ্লাওয়ার, কি হচ্ছে? তো তার তো সেই যে দা, সেই দাটা কি হচ্ছে? সেই দাটা যেন এখন বাঁচিয়ে দিয়েছে বাকি যে শস্যগুলো, এই কাটতে যাবে তখন তো ঘুমিয়ে গেছে। তাহলে হাফটা কি হয়ে গেছে? তাই হুক, হুক মানে এখানে ওই স্কিদে বা যেটাকে স্কাইপ বলে, যে দা, সেটা কি হয়েছে? স্পেয়ার্স দ্য নেক্সট ওয়াথ, পরের যে ধাপটা যেটাকে ও কাটছিল সেটা বেঁচে গেল। কেন? ও ঘুমিয়ে গেছে যে কাটছিল। অ্যান্ড অল ইটস টুয়াইন্ড ফ্লাওয়ার্স, যে ফুলগুলো ঘুরে আছে সেগুলোকেও যেন বাঁচিয়ে দিয়েছে। অ্যান্ড সামটাইমস লাইক এ গ্লিনার দাউ ডাস্ট কিপ স্টেডি তাই লেডিন হেড অ্যাক্রস এ বুক, বা অনেক সময় দেখা যায় শস্য মাথায় নিয়ে কোনো গ্লিনার, যে ওই ইয়েটা শস্যগুলোকে কুড়িয়েছে, সে কি করেছে? সে মাথায় নিয়ে যাচ্ছে, এবং এমন ভাবে যাচ্ছে যাতে কোনোভাবেই পড়ে না যায়। আমরা এটা গ্রাম বাংলায় ছবি দেখতে পাই। অর বাই সিডার প্রেস, যেখানে ওই ফলটার থেকে কি হয়, যেখানে রসটা নিংড়ে বের করা হয়, সেটাকে সিডার প্রেসার মেশিন বলে, সেখানেও কেউ যেন দাঁড়িয়ে আছে, ওই যে টপ টপ করে, তাই প্যাসেন্ট লুক, প্যাসেন্ট মানে কি? ধৈর্যশীল দৃষ্টিতে তাকিয়ে আছে। দা ওয়াচেস দ্য লাস্ট উজিং আওয়ার বাই ওয়ার্স, সেই মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা এক ঠোপা টোপা করে পড়ছে, সেটা যেন দেখছে। তাহলে আমরা এখানে পুরোপুরি লাইন বাই লাইন আমরা এক্সপ্লেন করলাম। অ্যাট দ্য ভেরি second stanza, or in the second stanza, the poet described autumn in form of some occupations. At the very beginning of the second stanza, the poet compared autumn with a person who is doing, or who is just in his granary work, or in his granary floor. সেখানে তুমি এখানে এটাকে বেটার হবে যদি আমরা উই কম্পেয়ার অটম উইথ লেডি, আমরা যদি লেডি হিসাবে তুলনা করি তাহলে বেটার হবে। যেখানে কি দেখা যাচ্ছে? দ্য পোয়েট অলসো কম্পেয়ার অটম উইথ আ রিপার হু ফেল অ্যাসলিপ বিকজ অফ দ্য পারফিউম অফ পপিজ, and at the same time the poet compared autumn with a gleaner who is carrying the load of corns steadily. At the very last part of the stanza, the poet compared autumn with the cedar presser who is watching the oozings of the fruit. So আমরা এই সেকেন্ড স্ট্যান্ডারতে আমরা এটা দেখতে পেলাম, আমরা কি দেখলাম? যে অটম বিভিন্ন ভাবে, বিভিন্ন রূপে কবির কাছে ধরা দিয়েছে। আমরা এরপরে চলে আসবো থার্ড স্ট্যান্জাতে। থার্ড স্ট্যান্জাতে কবি কি বলছেন আমরা দেখে নেব। দেখো থার্ড স্ট্যান্জাতে কি রয়েছে? হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং। অনেকেই ভাবে স্প্রিং ইজ দ্য সিজন অফ এভরিথিং। দ্য নেচার টার্নস বিউটিফুল, দ্য নেচার বিকামস
বলতে পারো এনচান্টিং ইন দ্য সিজন অফ স্প্রিং, বাট দ্য পোয়েট ইজ কনসোলিং। দ্য পোয়েট এটাও কিন্তু ওডের একটা বৈশিষ্ট্য, যেখানে শুরুতে একটা দুঃখ থাকবে, শেষে কনসোলেশন থাকবে, একটা সান্ত্বনা থাকবে। হ্যাঁ, আমরা এখানেও সেটা দেখতে পাচ্ছি। হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং, দ্য পোয়েট কোয়েশ্চেনস, যে তোমার কি মনে হচ্ছে কোথায় বসন্তেতে এত সুন্দর গান হয়, অটামে তো গান নেই, অটামে তো গান নেই। এই হোয়ার আর দে, থিঙ্ক নট অফ দেম, দাউ হ্যাস্ট দ্য মিউজিক টু। তিনি বলছেন না, তুমি স্প্রিং নিয়ে এত চিন্তিত হও না, এদেরও কি রয়েছে, এদেরও গান রয়েছে, অটামেরও গান রয়েছে। হোয়াইল বার্ড ক্লাউডস বুম দ্য শর্ট টাইম ডে, বার্ড ক্লাউডস মানে দেখবে সেই ক্লাউডের ইয়েগুলো আকাশে, যে সেই দাঁড় করা করা দাঁড়ের মতো রেখার মতো কি হচ্ছে, ওই ইয়েটা মেঘটা, আর পিছনে সেই আলোটা ফুটে আসছে, সেই যেন মনে হচ্ছে বার্ড ক্লাউড। সেই জানালাতে দেখবে যেরকম ইয়ে দেওয়া থাকে, রড দেওয়া থাকে না, সেরকম দেখাচ্ছে। সব টাইম ডে মানে দিনটা এরপর মরতে চলে মানে সন্ধ্যা আসন্ন। অ্যান্ড টাচ দ্য স্টাবেল প্ল্যান উইথ রোজি হিউ, স্টাবেল প্ল্যান কাটা আছে, শস্যটা কাটা হয়েছে, সেখানে কি হচ্ছে, একটা একটা লাল রঙের সেই পরন্ত বেলার সেই আলোটা ছুঁয়ে যাচ্ছে। দেন ইন এ ওয়েলফুল কয়ের দ্য স্মল ন্যাটস মোন, এখানে স্মল ন্যাট পোকা কি করছে, তার সেই ঝিঁঝির ডাক যেন একটা দুঃখ বিষাদপূর্ণ ডাক। এবং দ্য রিভার সোয়ালোজ বোর্ন এলোপ অর সিঙ্কিং অ্যাজ দ্য লাইট উইন্ড লিভস অর ডাইজ। লিভার সোয়ালো, নদীর যে সোয়ালো দোয়েল পাখি, সেই পাখি কি করছে যখন ডাকছে, একবার করে দেখবে এটা হয়, দেখবে সামনে মাইক বাজলে কি হয়, একবার করে মাইকের শব্দটা জোরে শোনা যায়, আবার একবার করে হয়ে যায়, এটা বাতাসের জন্য। যখন বাতাসটা এই দিকে আসছে তখন জোরে শোনাচ্ছে, আবার কখনো বাতাসটার গতিটা যখন ইয়ে হয়ে যাচ্ছে তখন শব্দটা কমে যাচ্ছে। অ্যান্ড ফুল গ্রোন ল্যাম্পস লাউড ব্লিড ফ্রম হিলি বোন, ওই পাহাড়ি অঞ্চল থেকে কি ঘটছে, একটা মানে পূর্ণাঙ্গ একটা ভেড়া সে ডাকছে। হেজ ক্রিকেট সিংস, ঝোপের মধ্যে যে ঝিঝি পোকা আছে সে ডাকছে। অ্যান্ড নাও দ্য ট্রেভেলস অফ দ্য রেড ব্রেস্ট হুইসেলস ফ্রম এ গার্ডেন ক্রপ্ট, ওই যে শটটা তীক্ষ্ণ শটটা ভেসে আসছে, এবং রেড ব্রেস্ট সেও হুইসেল দিচ্ছে তার ডাক গার্ডেন থেকে, গার্ডেন ক্রপ থেকে। অ্যান্ড গ্যাদারিং সোয়ালোজ টুইটার ইন দ্য স্কাইজ, সোয়ালো গুলো যেগুলো ওপরে আকাশে উঠছে, তারাও আকাশ দিয়ে যখন উড়ে যাচ্ছে তখন তারাও টুইটার করছে, শব্দ করছে। তাহলে দেখো এই লাস্ট স্ট্যান্জাতে আমরা কি দেখলাম, লাস্ট স্ট্যান্জাতে আমরা দেখলাম অটামনাল যে সং গুলো আছে। এট দ্য ভেরি লাস্ট স্ট্যান্জা the poet described the songs of nature. The poet, at the very beginning of the line, the poet as if consoles, gives the consolation that don't be afraid, don't be tensed about the songs of spring. Autumn has also the songs like the spring. এবং সেখানে তিনি বিভিন্ন রকমের অ্যানিমালস এর কথা বললেন, বিভিন্ন ধরনের পাখির কথা বললেন, তাদের সংস এবং তাদের যে সাউন্ড, সেটাই কি করছে, কনস্টিটিউট দ্য মিউজিক সাইকেল অর দ্য সাইকেল অফ মিউজিক্যালিটি অফ অটম। তাহলে আমরা তিনটে স্ট্যান্জা আলোচনা করলাম। তিনটে স্ট্যান্জার মধ্যে আমরা দেখলাম ফার্স্ট স্ট্যান্জাতে, যেখানে আমরা দেখলাম বিউটি অফ অটম ইন ফর্ম অফ ফ্রুট অ্যান্ড ফ্লাওয়ার্স। In the second stanza, autumn is portrayed in some of the occupations of the season. At the very last stanza, the poet describes the songs of or the musics of autumn. এবার এখানে ক্রিটিক্সরা বিভিন্ন ভাবে এটাকে বলেছেন। কেউ বলেছেন this is the poem of death, কারণ autumn is a season of হচ্ছে গিয়ে abundance, fruitfulness, কমপ্লিট হয়ে যাচ্ছে, পেকে গেছে ফলটা, তারপরে তো কি শেষ, শূন্য, মৃত্যু। তাহলে দেখো এখানে সব জায়গাতে, এবং ইভেন এই জায়গাতে যে সব টাইম ডেট থেকে শুরু করে গ্যাদারিং সোয়ালো, সোয়ালো কি করে, সোয়ালো যখন উড়ে যায় তখন সোয়ালো যখন এরপরে উইন্টার আসছে, আবার বলছি উইন্টার আসছে, সে উইন্টারের জন্য প্রস্তুত হচ্ছে। তো এখানে আবার ক্রিটিকরা বলছেন যে যেখানে ডেথ আছে সেখানেই তো আবার জন্ম আছে। হোয়েন দেয়ার ইজ এন্ড দেন দেয়ার মাস্ট বি বিগিনিং, যদি এন্ড থাকে তাহলে বিগিনিং থাকবে। তো এখানে কিছু পয়েন্ট, কিছু বিষয় আমরা দেখেছি, আমরা আলোচনা করার চেষ্টা করেছি। দেখো, ওড টু অটাম, সেন্সুয়াসনেস, সেন্সুয়াসনেস অবশ্যই কবিতার মধ্যে রয়েছে। সেন্সুয়াসনেস আমরা দেখেছি ফার্স্ট স্ট্যান্জাতে, আমাদের এই সমস্ত ফুল ফল এগুলো কি করেছে, আমাদের আইজ,
আমাদের টেস্ট, এই সব কিছুকে কি করেছে, টাচ করেছে। আমরা সেকেন্ড স্ট্যান্ডাতে আইজকে আমরা দেখেছি বিভিন্ন অকুপেশন, আমরা চোখ দিয়ে তাকিয়েছি, এত সুন্দর দৃশ্য। আবার লাস্ট স্ট্যান্ডাতে আমরা ইয়ার যে কান, আমরা গান শুনেছি। তো এখানে যে পঞ্চ ইন্দ্রিয়, ফাইভ সেন্স অর্গানস, দে আর মোস্টলি টাচড বাই দিস পোয়েম, বাই দিস লাইনস। তো আমার তাহলে ফার্স্ট কথা আমি এটা বলতে চাইলাম, দ্য পোয়েট in this poem Ode to Autumn, the poet touches or connects all our senses to the different imageries, to the different হচ্ছে গিয়ে ডিফারেন্ট লাইনস। প্রতিটা লাইন দিয়ে কবি আমাদেরকে যেন টাচ করিয়েছেন। নেক্সট হচ্ছে হেলেনিজম। হেলেনিজম মানে গ্রিক। হেলেনিজমের এটাও একটা ব্যাপার, বা যেটা তুমি রোম্যান্টিক পোয়েমের ক্ষেত্রে বলতে পারো পার্সোনিফিকেশন। Autumn is portrayed, autumn is presented as a form of human being. That is a great thing. এটা এই কবিতার মধ্যে রয়েছে। রিপ্রেজেন্টেটিভ পোয়েম অফ কিডস, কিডসের কবিতার মধ্যে এটা একদম ট্রুলি টিপিক্যাল একটা কিডসের পোয়েম। আমরা এই বিষয়টা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব, কেন এটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, এবং সেখানে কিছু বিষয় আমাদের থাকবে, সেটা আমরা দেখে নেব। আপাতত আমরা এটাই রাখলাম, যেখানে আমরা পুরো কবিতাটার একটা কমপ্লিট অ্যানালাইসিস দিতে চাইলাম। আবার বলছি, এই পার্টটা আমাদের নেক্সট ক্লাসে আসছে। তোমরা অবশ্যই চোখ রাখো আমাদের চ্যানেলে। থ্যাংক ইউ ভেরি মাচ।